এই ভিডিওতে আমরা মাধ্যমিক 2025 রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভলিউম 2 এর যে কোশ্চেনগুলো আমরা সলিউশন করেছিলাম, আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 4 নিয়ে আলোচনা করব। মডেল কোশ্চেন পেপার 4 এর পার্ট 2 নিয়ে আলোচনা করব। আমরা পার্ট 1 কমপ্লিট করে দিয়েছি, যারা দেখোনি প্লিজ দেখে নাও। তোমরা দেখবে 555 পেজের ভলিউম 2 এর যে কোশ্চেনগুলো রয়েছে, 2 নম্বরের যত প্রশ্ন রয়েছে, আজকে প্রত্যেকটা প্রশ্ন আমরা ডিটেল আলোচনা করব। আগের ভিডিওগুলো যারা দেখোনি প্লিজ প্লে লিস্টে চলে যাও। মডেল কোশ্চেন পেপার 1, 2, 3 এবং মডেল কোশ্চেন পেপার 4 এর পার্ট 1 কমপ্লিট করে দিয়েছি, যারা দেখোনি প্লিজ দেখে নিও। প্রত্যেককে বলবো, প্রচুর উপকারে লাগবে তোমাদের, এইটুকু তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমি ওই কোশ্চেন অ্যান্সার করাচ্ছি না, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ডিটেল আলোচনা করে দিচ্ছি। তো আজকে দেখো আমরা 2 নম্বরের প্রশ্নগুলো, দেখো 4-এর দাগের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো বেশি সময় নষ্ট না করে শুরু করবো আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, বলছে সুদের পর্ব 6 মাস হলে 10% বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.5 বছরের সুদ আসল কত হবে? সুদ আসল মানে কি? অ্যাকচুয়ালি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি বের করলে আমরা সুদ আসল পেয়ে যাব। আচ্ছা, সুদের পর্ব 6 মাস বলে দিয়েছে মানে কি, 6 মাস অন্তর কিন্তু সে সুদটা পাবে, বা কোনো কারণে যদি সুদ দেওয়া হয় তাহলে তাকে সুদ দিতে হবে। তো এটাই হচ্ছে এর কাজ, যে 6 মাস অন্তর অন্তর কিন্তু তাকে সুদগুলো পে করতে হবে বা নিবে কারোর কাছ থেকে। ঠিক আছে, তো এখানে কি বলেছে তো আমি জানি না, বলেও দেয়নি যে সুদ দিচ্ছে না নিচ্ছে। ওকে, তাই বলছে যে দেখো এখানে আর বলে দিয়েছে কত বলতো, 10% বলে দিয়েছে। আর সুদের যে মোট যে টাকাটা আসল 1600 টাকা বলে দিচ্ছে, সময় বলে দিচ্ছে। দেখো এই কোশ্চেন গুলো যখন আমরা করব না, এই কোশ্চেন গুলো যখন আমরা করব, আমি কিন্তু যেখানে আমার যে লং ব্যাচ চলছে সেখানে পিওয়াইকিউ যারা দেখছো সলিউশন, সেখানে প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেল বলে দিয়েছি। ঠিক আছে, তো দেখো, তবু বলে দিই, দেখো তোমাদের আমি এখানে সুদের পর্ব বলেছে দেখো 6 মাস। তাহলে এখানে যে আসল, আসল আমার কত বলে দিয়েছে বলো তো? আসল কত বলে দিয়েছে বলো? পি সমান বলে দিয়েছে 1600 টাকা, ইয়েস অর নো? 1600 টাকা। সময় বলে দিয়েছে, সময় এন সমান বলে দিয়েছে এক দেড় বছর। ঠিক আছে, মানে হচ্ছে অ্যাকচুয়ালি 2 একে 2, 3/2 বছর। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো পি আমাকে বলে দিয়েছে, সময় পি বলে দিয়েছে, তাহলে আমার চক্রবৃদ্ধি সুদের হার, আমি শুধু সুদের হার লিখলাম। সুদের হার কত দেওয়া আছে বলো? আর আর বলে দিয়েছে 10%, ইয়ে শূন্য। এখানে দেখো সুদের পর্ব লিখবো আমি, সুদের পর্ব লিখবো আমি। সুদের পর্ব কত বলেছে বলো তো, হবে বলো তো এখানে? 2 হবে। কেন বলো তো? সুদের পর্ব 2 মানে 6 মাস অন্তর যদি তাকে দেওয়া হয় বছরে, সে কিন্তু দুবার করে দিবে, একই না? সুদের পর্ব 6 মাস অন্তর বলে দিয়েছে মানে অ্যাকচুয়াল সে দুবার দিবে, তাই সুদের পর্ব এখানে 2 হবে। এবারে বলবে স্যার এখানে অঙ্কটা কেমন করবো? এখানে তো আমরা জানি P × 1 + R/100 সেটাই মানেই সমূল চক্রবৃদ্ধি। তাহলে এখানে সুদ আসল কত হবে বলো? দেখো আমি একদম ইজিলি তোমাদের বলে দিচ্ছি, যখন তোমরা পড়বে না এই ক্ষেত্রে, যখন সুদের পর্ব তোমাদের দেওয়া থাকবে P × 1 + R/ সুদের পর্ব, ঠিক আছে, আর বাই এখানে কত আছে বলো? 2 আছে, বাই 100 হোল টু দা পাওয়ার n × 2, ইয়েস অর নো? এত টাকা হবে। ক্লিয়ার না হলে বলো। দেখো পি এর কত আছে? 1600 টাকা। 1 + আর কত আছে এখানে? 10/2/100 হোল টু দা পাওয়ার n কত আছে? 3/2, দুই একটা গুণ হয়ে যাবে, এত টাকা হয়ে যাবে। তার মানে কি করলাম আমি? তোমরা যে সূত্রটা পড়েছো সেম সূত্রেই থাকবে, শুধুমাত্র যেটা আর থাকবে অর্থাৎ সুদের হার থাকবে, সেটাকে 2 দিয়ে অর্থাৎ সুদের পর্ব যেটা হবে ওটা দিয়ে ভাগ করবে, আর সময়কে 2 দিয়ে গুণ করবে। কি বললাম? সুদের পর্বকে, সুদের পর্বটা কাকে ভাগ করবে? সুদের হারকে সুদের পর্ব দিয়ে ভাগ করবে, আর সময়ের সঙ্গে সুদের পর্ব গুণ করে দেবে, ব্যাস, দ্যাটস ইট। এইটুকু করলেই তোমাদের অঙ্ক কমপ্লিট হবে। এবারে বলবে স্যার এখানে 2 এর জায়গায় 3 থাকতেই পারে। দেখো এখানে 6 মাস অন্তর যে সুদের পর্ব দিয়েছে, তোমাকে যদি বলতো 3 মাস অন্তর সুদের পর্ব, কি করতে তখন? 3 মাস অন্তর মানে বছরে কিন্তু সুদের পর্ব 4 বার হয়ে যাবে। যদি তোমাকে 4 মাস অন্তর বলতো, 4×3 = 12, 3 বার হয়ে যাবে। তখন সেইভাবে সুদের পর্ব দিয়ে ভাগ করবে, গুণ করবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? অবশ্যই। ওকে, তাহলে 1600 × 2, 5×10, তাহলে পাচ্ছি 1 + 5/100 হোল টু দা পাওয়ার 2, কেটে দাও 3, এত টাকা। আচ্ছা, এটাকে যদি 5×20, তাহলে 1600 × 21/20, তাই না? 1 + 1/20 হোল কিউব টাকা। তাহলে 1600 × 21/20 × 21/20 × 21/20 এত টাকা। দুটো শূন্য কাটি আমি। ওকে, তাহলে 2, 2 × 8 = 16। ওকে, আবার এটাতে কাটি, 2 × 4 = 8। আর এটা যদি কেটে দিই আমি,
দুয়ে 4, 2 10-এ 10 রাখো যাতে তোমাদের দশমিকে কোনো প্রবলেম না হয়, ঠিক আছে? যাতে আমি ইজিলি করতে, তাহলে উপরে থাকে 2 গুণিতক 21 গুণিতক 21 গুণিতক 21 বাই 10। এবারে তোমাদের কাজ হচ্ছে এটাকে কি করা, গুণ করা। আমি ক্যালকুলেটারে করে নিচ্ছি, এখানে কত আছে বলো, 21 গুণিতক 21 গুণিতক 21, নাহলে না বড় হয়ে যাবে তো, গুণিতক 2 সমান এখানে 18 5 2 2, ঠিক আছে? এটা গুণ করলে বেরোচ্ছে 18 5 2 2, 18 5 2 2 বাই 10, তার মানে হচ্ছে 18,852.20 টাকা। ক্লিয়ার হয়েছে না এটা দশমিক? তাহলে এই টাকাটা কিন্তু কি হয়েছিল বলতো, সুদ আসল, সে কিন্তু এই টাকাটা পাবে। ওকে, ক্লিয়ার হয়েছে না হয়নি? কত টাকা হবে সুদ আসলে? 1852.20 টাকা। ওকে, তাহলে নেক্সট কোশ্চেনে যে, আশা করি বুঝতে পেরেছো। কোশ্চেন নাম্বার 2, প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলবো, একটু ধৈর্য ধরে অঙ্কগুলো শোনো, বুঝে নাও। একটি মোবাইল ফোনের বর্তমান দাম দেখো 3,000 টাকা বলে দিয়েছে। 1 বছর আগের মূল্য ছিল 5,000 টাকা। বার্ষিক শতকরা মূল্য হ্রাসের পরিমাণ কত? তাহলে একটি মোবাইল ফোনের দাম বলে দিয়েছে এত টাকা, 1 বছর আগে মূল্য ছিল 5,000 টাকা। তাহলে দেখো, তাহলে কি লিখবে, 1 বছর আগে মূল্য ছিল, এটা কিন্তু সমহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্ক, কিন্তু মাথায় রাখবে এটা হচ্ছে সমহার বৃদ্ধি বা হ্রাসের অঙ্ক, ঠিক আছে? মূল্য ছিল, 1 বছর আগে মূল্য ছিল 5,000 টাকা, ঠিক। এবারে বার্ষিক শতকরা মূল্য হ্রাসের পরিমাণ আমি জানি না, তাহলে ধরে নিব, ধরি ধরি বার্ষিক, হয়েছে, মূল্য হ্রাসের হার, বার্ষিক মূল্য হ্রাসের হার, পার্সেন্ট। ক্লিয়ার? 1 বছর আগে ছিল 5,000 টাকা, তাহলে বর্তমান মূল্য কত হবে বলো? বর্তমান মূল্য কত হবে বলো? দেখো, কমে হয়েছে 3,000 টাকা হয়েছে, দেখিয়ে দিচ্ছি আমি। দেখো, কমে 3,000 টাকা হয়েছে, মানে নিশ্চয়ই মূল্য হ্রাস পেয়েছে। কত হ্রাস পেয়েছে এখানে বলে দিয়েছি যে পার্সেন্ট করে হ্রাস পেয়েছে। তাহলে দেখো, আগে মূল্য কত ছিল, 5,000, ইন্টু 1 প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস হবে, কারণ হ্রাস বললে মাইনাস, বৃদ্ধি বললে প্লাস। তাহলে 1 মাইনাস R/100 হোল টু দা এন, মানে কত এখানে 1। এত টাকা হবে কেন, 1 বছরের মধ্যেই তো হয়েছে, তাই না? তাহলে শর্তানুসারে লিখবো আমি, দেখো এই টাকাটাই কিন্তু আমাকে বলে দিয়েছে, এই টাকাটাই কিন্তু আমাকে বলে দিয়েছে 3,000 টাকা, মানে কমে 5,000 থেকে কমে কমে হয়েছে, মানে এই মাইনাস করতে কমে হলো আমার 3,000 টাকা। তাহলে এটার সঙ্গে আমি 3,000 ইকুয়াল করে দিব, তাহলে বা এখান থেকে ক্যালকুলেশন করে ফেলো নিজেরা, আর এর মান বের করো। 3,000 বাই 5,000, তিনটা করে শূন্য কেটে দাও, বা R/100 ইজ ইকুয়াল টু 1 - 3/5, মানে হচ্ছে 5 - 3, 2/5, বা আর সমান হচ্ছে 2/5 ইন্টু 100, 5 × 2 = 10, 40। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়েছে? তাহলে আর আমার কত করে কমছে দেখো, 40% করে মূল্য, বার্ষিক মূল্য হ্রাসের হার কত হলো তাহলে, 40%। ক্লিয়ার হয়েছে না হয়নি? এখানে পার্সেন্টেজ দিবে না, বারবার বলেছি আমি, অ্যান্সার করে দিচ্ছি। অ্যান্সার লিখে কি, বার্ষিক শতকরা মূল্য হ্রাসের পরিমাণ 40%, 40%। ক্লিয়ার হয়েছে না হয়নি? একদম ইজি অঙ্ক ছিল, ইয়েস অর নো? একদম ইজি অঙ্ক ছিল। ওকে, নেক্সট কোশ্চেনে যাই তাহলে আমি। হুম, নেক্সট কোশ্চেনে যাব। দেখো, আমার কাছে তোমরা যদি পড়তে চাও, সিরিয়াসলি পড়তে হবে তোমাদের, ঠিক আছে? ওই এদিক সেদিক কথা বলে ওই সব করে কিন্তু আমি পড়াই না, ঠিক আছে? একদম সিরিয়াস হও, মন দিয়ে পড়াশোনা করবো। এখানে শুরু করব আমি 3-এর দাগের কোশ্চেন। তিনটি সংখ্যার অনুপাত 2:3:4, প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় অপেক্ষা 3 বেশি। সংখ্যা তিনটির যোগফল নির্ণয় করতে বলেছে। দেখো, প্রথমত হচ্ছে কি কি আমি লিখতে পারি না, সংখ্যা তিনটি যথাক্রমে, ঠিক আছে, ধরি, আহ ধরি সংখ্যা তিনটি যথাক্রমে, সংখ্যা তিনটি যথাক্রমে 2x, 3x ও 4x, ইয়েস অন্য, মানে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, হ্যাঁ কিনা লিখতে পারি আমি। এবারে প্রথম এবং তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় অপেক্ষা 3 বেশি, তাহলে প্রথম ও তৃতীয়, প্রথম মানে কত, 2x প্লাস 4x, মানে এটা বাচ্চাদের মতো অঙ্ক দিচ্ছে দেখো। হ্যাঁ, ঠিক আছে, এইটা যেটা হবে বলছে দ্বিতীয় অপেক্ষা 3 বেশি, তার মানে এটা বেশি হবে, কত থেকে বেশি হবে, 3x এর থেকে বেশি হবে। কত বেশি হবে, 3 বেশি হবে। এটাই আমাকে শর্ত অনুসারে দিয়ে দিয়েছে, বা প্রশ্ন অনুসারে দিয়ে দিয়েছে। তাহলে কত হচ্ছে বলো, 3 6, 6 - 3 মানে 3x হবে, সমান 3, বা x সমান হবে, দেখো 3 কেটে দাও, 1 হবে। x সমান কত হবে, 1 হবে। এবার সংখ্যা তিনটির যোগফল, তাহলে সংখ্যা তিনটি কত কত হয়ে যাবে, আমি ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছি। কত কত হবে বলো, 2 হয়ে যায়, 2 × 2 = 2, 3 আর 4।
এবার এই তিনটার যোগফল কত করে দাও, এই তিনটার যোগ করলে কত হবে, 4 3 7 2 9, তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের 9। দু তিনটাকে কি করতে হবে, যোগ করে দিতে বলছি। ওকে, এক্স এক বেরোলে একটা 2 × 1 2 হবে, 3 × 1 3 হবে, 4 × 1 4 হবে। তাহলে 2 + 3 + 4 যোগ করলে কত হবে, 9 হবে। তো ছোটবেলার মতো অঙ্ক দিয়েছে একদম, দেখতে পাচ্ছ তো। এবারে দেখো চারেরটা, 2x² - 3√3x + 2 = 0 সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি কি হবে। দেখো প্রথমে হচ্ছে আমাকে যে সমীকরণটা দেওয়া আছে সেটা আগে লিখবো আমি। 2x² - √3x + 2 = 0। প্রথমত হচ্ছে কি, আমরা বীজদ্বয়ের প্রকৃতি কিভাবে কেমন নির্ণয় করি, তোমরা কিন্তু পড়েছো বীজদ্বয়ের প্রকৃতি আমরা নির্ণয় করি কিভাবে, নিরূপক বের করে। নিরূপক কোনটাকে বলা হবে স্যার, নিরূপক বলা হবে b² - 4ac যে মানটা, ওটাই হচ্ছে নিরূপক। এবারে বলবে স্যার এটা কেন, কিভাবে বীজদ্বয় নির্ণয় করবো। আমরা বীজদ্বয় নির্ণয় করার রুল হচ্ছে, যদি নিরূপকটা >0 হয়ে যায় তাহলে বাস্তব বীজ পাবো, যদি =0 হয়ে যায় বাস্তব এবং সমান বীজ পাবো, যদি <0 হয়ে যায় অবাস্তব বা কাল্পনিক বীজ পাবো। ইজি জিনিস, বারবার পড়েছো, মুখস্থ হয়ে গেছে। আমার ভিডিওগুলো রেগুলার যারা দেখছো বা আগের যে কোশ্চেন ব্যাংকগুলো করিয়েছিলাম তাদের কাছে, তাদের তো মুখস্থ হয়ে গেছে। আমি ঠিক আছে, মুখস্থ নয়, মানে মাথার মধ্যে এমন ভাবে গেঁথে গেছে যে ভুলই হবে না কোনোদিন। ঠিক আছে, দেখে নাও এখানে। তাহলে এখানে কত বলো, অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড সমীকরণের সঙ্গে তুলনা করবো, ax² + bx + c = 0। তাহলে এখানে কত হবে, দেখে নাও, হচ্ছে 2x² এর সহগ 2, বি কত হবে বলো, বি হচ্ছে x এর সহগ -√3। সবসময় ওয়েট, ঠিক আছে, শুরু করার আগে বলে দিই, ওয়েট করো। সবসময় সহগ যেটা নিবে, প্লাস মাইনাস যাই থাকবে চিহ্ন সহ নিবে বলে দিল। মাইনাস থাকলে অবশ্যই মাইনাস, প্লাস থাকলে তো না নিলেও চলবে। ঠিক আছে, কিন্তু মাইনাস থাকলে অবশ্যই নিবে। দেখো আমি মাইনাস নিয়েছি, মাইনাস এখানে ছিল কিন্তু, ঠিক না। এবারে সি কত হবে 2, তাহলে আমি কি বললাম, নিরূপক। নিরূপক কি হবে, b² - 4ac। বি কত এখানে, -√3 এর হোল স্কোয়ার -4, কত এখানে 2, সি কত এখানে 2, মানে হচ্ছে 3 - 4 2 8 2 16, মানে হচ্ছে -13 হচ্ছে। -13 কি <0? তাহলে বীজদ্বয় কি হবে, সঙ্গে সঙ্গে বলো, বীজদ্বয় কি হবে, <0 বেরিয়েছে, কাল্পনিক হবে। কাল্পনিক বা অবাস্তব, যেটা লিখবে কোনো অবাস্তব। তাহলে বীজদ্বয় কি হবে, কাল্পনিক বা অবাস্তব হবে। একদম ইজি। এইভাবে যে কোনো অঙ্ক তোমরা এবারে নিশ্চয়ই করে আসতে পারবে, বীজদ্বয় তোমাকে যদি প্রকৃতি জানতে চায়। ঠিক, ক্লিয়ার তো। নেক্সট কোশ্চেনে যাই তাহলে আমি। ওকে, আর এতক্ষণ অবধি যারা দেখলে, ধৈর্য ধরে যারা আছো, এই 4টা অঙ্ক করালাম, এরপরে তো কোশ্চেন রয়েছে, অসংখ্য ধন্যবাদ। সঙ্গে থাকো, প্রচুর অঙ্ক রয়েছে এখানে, মানে 2 নম্বরে যত প্রশ্ন হয়েছে, 12টা কোশ্চেন হয়েছে, সমস্ত কোশ্চেন ডিটেল অ্যানালাইজ করবো। সঙ্গে থাকো, কেউ স্কিপ করে যেও না। সবাইকে বলবো প্রত্যেকটা প্রশ্ন তোমরা ভালো করে দেখো, স্কিপ করো না, বরং স্পিড করে নাও। ঠিক আছে, 1.25 1.5 যেরকম, যদি স্লো হয়ে যাচ্ছে কিন্তু স্কিপ করে যাও না, অনেক জিনিস ছেড়ে যাবে তোমরা। ঠিক আছে, যদি এতক্ষণ দেখার পরে যদি ভালো লাগে তাহলে তাড়াতাড়ি লাইক করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখো। ওকে, নেক্সট কোশ্চেনে যাই, বেশি সময় নষ্ট করবো না। ওকে, কারণ আমার কাছে এসছো মানে শুধু পড়াই হবে। ঠিক আছে, এদিক ওদিক কিছুই হবে না। ঠিক আছে, তো দেখো, 5-এর দাগ বলছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরে অবস্থিত। বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার এবং পিবি দুটি স্পর্শক। ওকে, আচ্ছা, তাহলে পুরোটা পড়ার আগে পাজেল হয়ে যাবে। ঠিক আছে, এক একটা পড়ে এক একটা কোশ্চেন করবো। প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করে ফেলি। প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করে ফেলি, ঠিক আছে, ব্যাস। তারপরে ধীরে ধীরে করবো। ও কেন্দ্রীয় বৃত্ত বলে দিয়েছে, ও কেন্দ্রীয় বহিস্থ বিন্দু একটা পি আছে, এখানে একটা পি বলে বিন্দু রয়েছে, কেন্দ্র থেকে 13 সেন্টিমিটার দূরে অবস্থিত, মানে এখান থেকে এটা হচ্ছে আমাদের 13 সেন্টিমিটার। ঠিক আছে, লিখে দিই এখানে। আচ্ছা, হোক, ঠিক আছে, পরে লিখছি। বৃত্তের ব্যাসার্ধ, মানে আমার এখানে ওপি সমান 13 বলে দিচ্ছে, এরকম লিখে ফেলবে। বৃত্তের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, ঠিক আছে। পি এ এবং পিবি দুটি স্পর্শক, তাহলে পি এ দুটো স্পর্শক, মানে একটা উপরে হতে হবে একটা নিচে, একদিকে তো দুটো স্পর্শক হবে না। ঠিক আছে, ম্যাক্সিমাম দুটো হবে, কিন্তু একটা উপরে রাখবে একটা নিচে রাখবে। এই হলো একটা, এই হলো একটা, ব্যাস, পি এ আর একটা আমি পি বি ধরলাম। ক্লিয়ার? আচ্ছা, ওপি বৃত্তকে সি বিন্দুতে, ওপি বৃত্তকে সি বিন্দুতে, এইখানে ওপি এটা পুরোটা সি বিন্দুতে ছেদ করেছে। সি বিন্দুতে বৃত্তের স্পর্শক পি এ এবং পিবি কে যথাক্রমে
আর ও এস, সি বিন্দুতে বৃত্তের সি বিন্দুতে আর একটা বৃত্তের স্পর্শক নিয়েছে এরকম, বুঝছে? এবারে এইখানে আবার ছেদ করেছে বাবু, আর ও এস বিন্দুতে একটা আর, আর এদিকে এস বিন্দুতে ছেদ করেছে। আর এস এর দৈর্ঘ্য, আচ্ছা এই আর এস এর দৈর্ঘ্য চেয়েছে এখানে, ওকে। তাহলে ওপি 13, ঠিক না? আচ্ছা, ও এ ও বি এগুলো ব্যাসার্ধ, তো তাহলে আমি ও এ সমান ও বি সমান ও সি কত হবে বলো? 5 সেন্টিমিটার বলে দিয়েছে আমাকে, ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। ঠিক আছে, ক্লিয়ার হলো? আচ্ছা, এরপরে কি করব বলো আমরা কি জানি, স্পর্শক এবং স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ কি হয় বৃত্তের? পরস্পর 90 ডিগ্রি, মানে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ও থেকে পি অবধি কত? ও থেকে পি অবধি এইখান থেকে এইটা হচ্ছে 13, এটা হচ্ছে 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, আর এই পুরোটা হচ্ছে আমাদের 13 সেন্টিমিটার। তাহলে এইটা অ্যাকচুয়ালি কি সমকোণী ত্রিভুজ না? কারণ এটা 90 ডিগ্রি যদি হয়, ও বি পি, এটা কি হবে বলো? সমকোণী ত্রিভুজ হয়ে যাবে না? তাহলে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ ও পি বি এর, ঠিক আছে, বিপি সমান কত হবে? √, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। অতিভুজ মানে ওপি, ওপি মানে 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, এত সেন্টিমিটার হবে। √169 মাইনাস 25, √144 মানে হচ্ছে 12 সেন্টিমিটার। তার মানে আমি এই বি থেকে পি, এইটা আমি কত পেয়ে গেলাম বলো? 12 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে না? তাহলে এপি এইটাও নিশ্চয়ই আমাদের 12 সেন্টিমিটার হবে, হ্যাঁ কি না? ক্লিয়ার তো? উপরে তো সেম, তার মানে একইভাবে আমি লিখতে পারি এপি, একইভাবে আমি লিখতে পারি বলো এপি সমান 12 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে না? এবারে আমাকে চেয়েছে আর এস এর মান। আচ্ছা, এইখানে বলো আমাকে একটা জিনিস, এইখান থেকে এই যা দূরত্ব হবে, এইখান থেকে এই দূরত্ব হবে না কেন বলো তো? আমরা কি জানি বলো? এই দেখো, একটা বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক এবং তাদের স্পর্শ বিন্দুগামী বহিঃস্থ বিন্দু থেকে কি হয়? সমান দূরত্বে থাকে। তাহলে দেখো এইখানে এই যে এস থেকে এই দিকে তো স্পর্শক, এস থেকে এই উপরের দিকেও স্পর্শক, এবং এস থেকে এইটাও স্পর্শক। তার মানে আমি যদি বিএস, বিএস কে যদি আমি এ ধরে নিই, তাহলে এস সি এটাও এ সেন্টিমিটার হয়ে যাবে না? এটাকে যদি এ সেন্টিমিটার ধরি, এটাও এ সেন্টিমিটার হবে না? তার মানে আমি ধরি, কি ধরবো বলো? এস সি সমান এ সেন্টিমিটার ধরে নিই। কাকে ধরলাম? এস সি কে এ সেন্টিমিটার। তাহলে সঙ্গে সঙ্গে বিএস, বিএস সেটাও এ সেন্টিমিটার হয়ে যাবে না? বিএস যদি এ সেন্টিমিটার হয়, এসপি কত হবে বলো? এসপি কত হবে বলো? 12 - এ সেন্টিমিটার হবে, ইয়েস অর নো? কেন? কারণ পুরোটা হচ্ছে আমাদের 12, এইটা যদি এ হয়ে যায়, এসপি সমান কত হয়ে যাবে? 12 - এ সেন্টিমিটার। এবারে একটা জিনিস বলো, এইটা তো 90 ডিগ্রি, কেন? কারণ হচ্ছে কি, এই দেখো এটা স্পর্শক এবং স্পর্শ বিন্দু এবং ব্যাসার্ধ পরস্পর 90 ডিগ্রি, এদিকে 90 হলে কি হবে? এটা তো সেই দিকে টানা রয়েছে পুরো, এটাও 90 হবে। তাহলে সমকোণী ত্রিভুজ আমি লিখতে পারি, সমকোণী ত্রিভুজ এসপিসি, এসপিসি এর, এসপিসি এর আমি লিখতে পারি, এখানে দেখো ভালো করে দেখলে বুঝতে পারবে। আহ আচ্ছা, এসপিসি, এসপিসি তো, এসপিসি এর এই দিকেরটা কত হচ্ছে বলো? এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে আমাদের কি বলো? অতিভুজ, হ্যাঁ কি না? আচ্ছা, সিপি কত হবে বলো? সিপি কত হবে? এর সিপি, সিপি মানে কত? এটা 5 সেন্টিমিটার, আর পুরোটা হচ্ছে আমাদের 13 সেন্টিমিটার। তার মানে এটা 8 × 5 = 13, এটা 8 সেন্টিমিটার হয়ে যাবে। এটা সিপি সমান হচ্ছে 13 - 5 সেন্টিমিটার, মানে হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে আমি এইটা নিশ্চয়ই এসপিটা অতিভুজ হয়ে যাবে, তাহলে এসপি স্কোয়ার সমান, এটা যেহেতু লম্ব, এস সি স্কোয়ার প্লাস পি সি স্কোয়ার, ইয়েস অন্য? এবারে এইখান থেকে ক্যালকুলেশন করব আমি। দেখো 2 নম্বরের প্রশ্ন কিন্তু এটা, দেখতে পাচ্ছ তো? আমি তোমাদের বলে দিয়ে চলে যেতে পারতাম ইজিলি, কিন্তু না, আমার কাছে এর সময় আমি তো ডিটেল বলবো, ওই রকম তো আমি পড়াবো না। ঠিক আছে, জেনে যাও, না হলে না পড়ার কোনো প্রয়োজন, পড়ার কোনো প্রয়োজন নেই। হয় জানো ভালো করে, না হলে শর্টকাট মেথডে জানার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কিছু কিছু আমি শর্টকাট বলেও দিই, ঠিক আছে, যখন বারবার বারবার করে দিই না, তখন শর্টকাট বলে দিই। ঠিক আছে, তাহলে এসপি কত এখানে বলো? এসপি হচ্ছে আমাদের এটা 12 - এ, কারণ এটা যদি এ হয় পুরোটা 12 - এ, তাহলে 12 - এ হোল স্কোয়ার। এসসি কত? এসসি শিডিউল কাস্ট কত? এসসি এ সেন্টিমিটার প্লাস পিসি, পিসি মানে 8 সেন্টিমিটার, 8 স্কোয়ার। তাহলে কত হবে? স্কোয়ার মানে 144 মাইনাস 2ab, 24a প্লাস স্কোয়ার, নিজেরা ক্যালকুলেশন করবে, স্কোয়ার প্লাস 64, স্কোয়ার কেটে দাও, বা 24a সমান হচ্ছে 144
-64, 8 × 6 = 14 মানে 80, বা এ সমান হবে 80/24। হ্যাঁ, মানে হচ্ছে তোমার এখানে চলে আসবে 8×3 = 24, 8×10 = 80, মানে 10/3। ঠিক আছে, তাহলে এসসি এ পেয়ে গেলাম আমি। এ মানে দেখো, ভালো করে দেখে নাও। এ মানে দেখো এইটা, ঠিক না? এইটা এ। এইটা কত কত পেলাম আমি? 10/3 পেলাম। এটাও একই হবে, এটাও কত হয়ে যাবে? 10/3 হয়ে যাবে। এস শূন্য, এটা এস আর এটাও একই তো, উপরে যা হবে নিচে তা হবে। তাহলে 2 × এ সমান হবে কত বলো আমার? এস আর। এস আর সমান হবে SC+RC। তাহলে এ অতএব এস আর হবে, অতএব এস আর বা আর এস, যেটা তোমাকে চেয়েছে, আর এস চেয়েছে। ঠিক আছে, আমি এস আর লিখেছি, এটাকে আর এস করে দাও। আর এস সমান হচ্ছে 2 × 10/3 সমান হচ্ছে 20/3 সেন্টিমিটার, মানে 3×6 = 18, 2/3, মানে 6×2/সেন্টিমিটার হবে তার মান। আর এস এর মান, এই পুরোটার মান, কারণ এদিকে 10/3, উপরে 10/3 যোগ করে দিব, মানে 2 × 10/3। দেখে নাও, ভালো করে দেখে নাও। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন। আবার যদি না বুঝতে পারো একবার ব্যাক করে দেখে নাও কিন্তু। আর তোমাদের বলবো, এগুলোর পিডিএফ পেতে হলে, বারবার বলছি, নতুনদের বলে দিচ্ছি, পিডিএফ পেতে হলে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে টেলিগ্রাম চ্যানেলের, সেখানে তোমরা জয়েন হয়ে যাও। আমি কিন্তু ভিডিও আপলোডের মানে পরে তোমাদের কিন্তু পিডিএফটা আপলোড করে দিই, তোমরা ডাউনলোড করে রাখতে পারো। পরে যদি সময়, যদি কোনো কারণে অসুবিধা হয়, তাহলে তোমরা পিডিএফটা দেখে নিতে পারবে। তাই বলছি, অবশ্যই অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সমস্ত ভিডিও লিঙ্ক, কোনো কিছু সাজেস্টিভ কোশ্চেনের লিঙ্ক, সবকিছু কিন্তু, বা পিডিএফ সবকিছু কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দিই। ঠিক আছে, সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে এক্ষুনি জয়েন, মানে ভিডিওটা কমপ্লিট করার পরে। ঠিক আছে, আচ্ছা দেখে নাও। ভিআই বলছে এবিসি, 6 দাগ, ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল সরল রেখা এবি এবং এসি বাহুকে যথাক্রমে ডি ও ই বিন্দুতে ছেদ করেছে। তাহলে এই সমান 2AD হলে ডিবি এবং ইসি এর মান কত? 6 দাগ কি বলেছে দেখো, একটা ত্রিভুজ রয়েছে, এবিসি একটা ত্রিভুজ রয়েছে, বিসি বাহু সমান্তরাল এবি এসি কে ডিও, তাহলে বিসির সমান্তরাল করে একটা, যেটা ডি ও ই বিন্দুতে ছেদ করে, তাহলে এটার সঙ্গে এটা কি সমান্তরাল। এই এই সমান 2 × AD। ঠিক আছে, মানে এখান থেকে লিখতে পারি আমি এই সমান 2 × AD। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে এডি কে যদি আমি এক্স ধরে নিই, তাহলে এই কত হয়ে যাবে? 2x হয়ে যাবে না? তাহলে এই সমান 2 × AD, তাহলে এটা যদি আমি এক্স ধরি, এটা 2 × X হয়ে যাবে। ঠিক। আচ্ছা, এবারে দেখো, এবারে বলেছে দেখো ডিবি অনুপাত ইসি। আচ্ছা, থ্যালাসের উপপাদ্য থেকে আমরা কি পাবো? থ্যালাসের উপপাদ্য থেকে থেকে পাই, কি বলছে বলো তো? কি বলছে বলো তো? বলেছিল যে যে কোনো একটা ত্রিভুজ, যার যে কোনো একটা বাহু সমান্তরাল যদি একটা সরলরেখা টানি, সেটা যদি অপর দুটো বাহুকে দুটো বিন্দুতে ছেদ করে, তখন দেখো এখানে ছেদ করেছে, থ্যালাস বলছেন যে AD/DB সমান AE/EC। AE/EC হবে, মানে উপরেরটা বাই নিচেরটা, এর দিকের উপরেরটা বাই নিচে, তো অনুপাত কি হবে? সমান হয়ে যাবে। এবারে আমি এডি কে কত ধরেছি? এক্স ধরেছি, তাহলে এখানে যদি আমি ধরি এডি ইকুয়ালস টু এক্স, অতএব এই সমান 2x হয়ে যাবে। ব্যাস, কমপ্লিট। থ্যালাসের উপর। এবারে দেখো এখানে এটা লিখতে পারি না আমি, আমাকে চেয়েছে দেখো ডিবিইসি, ঠিক আছে, ডিবিইসি। তাহলে এটা লিখতে পারি এডি, এই কে নিচে নিয়ে আমি নিয়ে আসি, আর এই ডিবি কে উপরে তুলবো, ডিবি/ইসি। ক্লিয়ার হয়েছে? এবারে দেখো এডি, এডি বাই এডি কত বলো? এডি হচ্ছে এক্স, বাই এই কত বলো? 2x সমান ডিবি/ইসি। এক্স কেটে দাও, ডিবি/ইসি, সমান 1/2, অতএব ডিবি অনুপাত ইসি সমান 1:2। ব্যাস, একদম ইজি, একদম ইজি, অ্যান্সার কমপ্লিট। ক্লিয়ার হয়েছে না হয়নি বলো? ক্লিয়ার হয়েছে তো? ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমি। ইজি ইজি কোশ্চেন, এগুলো তো করিয়েছি। এবিসি এর পরিকেন্দ্র ও, এওসি 110, এবিসি এর মান কত? এটা কিন্তু আমি এখানে করিয়ে দিচ্ছি, দেখো খুব ইজি কোশ্চেন, তোমরা কিন্তু একটু লিখে পড়বে। এওসি ইজি ছিল, এওসি 110, মানে এইটা 110 বলে দিয়েছে, 110। তার মানে বলো প্রবৃদ্ধ এওসি কত হবে? প্রবৃদ্ধ এওসি কত হবে? 260, তাই তো? না, 360, 250। টোটাল তো 360, উপরে যদি 110 হয়, এখানে নিশ্চয়ই 250 হবে। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এবিসি এর মান চেয়েছে, মানে এইটা চেয়েছে, এইটা চেয়েছে।
এখানে দেখো এই যে বৃত্তচাপের উপর প্রবৃদ্ধ এওসি, মানে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের কি হয়, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়ে যায়, তাহলে প্রবৃদ্ধ যে কোণটা আমি পেলাম 250, এই দেখো এই চাপের উপর এইটা হচ্ছে পরিধিস্থ কোণ, আর দেখো এই চাপের উপর এইটা হচ্ছে প্রবৃদ্ধ কেন্দ্রস্থ কোণ, এই যে টানছি আমি, তার মানে এটা তার হাফ হয়ে যাবে, 250-এর হাফ হয়ে যাবে, মানে 125 ডিগ্রি অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? অবশ্যই তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। শুধুমাত্র একটা রুল মনে রাখতে হবে যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ হয়, তাহলে বৃত্তস্থ বা পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়ে যায়। এখানে কেন্দ্রে তৈরি হয়েছে দেখো একই বৃত্তচাপের উপর, কিন্তু অবশ্যই একই বৃত্তচাপের উপর। এখানে দেখো একই বৃত্তচাপের উপর প্রবৃদ্ধ 250 রয়েছে, তাহলে 250 হলে এবিসিও এই এসি বৃত্তচাপের উপরই রয়েছে, ঠিক আছে না, এবিসি এই কোণটা, তার মানে সেটা অর্ধেক হয়ে যাবে। ওকে, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, মানে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণ অর্ধেক, তাহলে 250 অর্ধে 125, আনসার কমপ্লিট। আনসার হবে কিন্তু এখানে 125 ডিগ্রি। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাবো। 8-এর দাগের কোশ্চেন দেখো কি বলেছে। হয়তো তোমাদের ভিডিওগুলো অনেক লেন্দি হচ্ছে, ঠিক আছে, হয়তো অনেকে বিরক্তি হচ্ছে, স্যার লেন্দি হয়ে যাচ্ছে ভিডিওগুলো, ঠিক আছে, তোমাদের বলবো যে অঙ্কটাকে শেখো, মন দিয়ে করো, সময় দাও, সময় তো রয়েছে, ঠিক আছে, একটু তো সময় দিতে হবে বাবু, আমার ভিডিওতে বসতে হলে একটু 8 ঘন্টা 40 মিনিট তো সময় নিয়েই বসতে হবে, ঠিক আছে, না হলে কিন্তু কমপ্লিট করতে পারবে না তোমরা। ওকে, কারণ একটা অঙ্ক ভালো করে বুঝলে দেখো 10টা নিজে পারবে। এখানে দেওয়া রয়েছে, দেখো কি দেওয়া রয়েছে, প্রদত্ত কি দেওয়া রয়েছে, কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু √2 - 1। আচ্ছা, এখানে চেয়েছে দেখো প্লাসের মান, আমরা কি জানি, আমরা জানি যে এইটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার সমান 1, এটা আমরা জানি। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি, এখানে থিটা, ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল টু 1। তাহলে বা এই দেখো মাইনাসের মানটা দেওয়া রয়েছে না, √2 - 1, তার মানে এটা লিখতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু √2 - 1 ইজ ইকুয়ালস টু 1, বা কোসেক থিটা প্লাস কট থিটা ইজ ইকুয়াল টু 1/√2 - 1। করণীয় নিরসন করে ফেলো, √2 + 1 দিয়ে উপর নিচ গুণ করে দাও, √2 + 1 দিয়ে, তাহলে নিচে এ প্লাস বি ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি, √2 + 1/a² - b² এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি a² - b², তাহলে √2 + 1/2 - 1, মানে হচ্ছে √2 + 1ই অ্যান্সার হবে, 2 - 1 কত হবে, 1 হয়ে যাবে, অ্যান্সার কমপ্লিট। দেখো কোসেক থিটা প্লাস কট থিটা এর ভ্যালু আমার কি হয়ে গেছে, √2 + 1 হবে সঠিক উত্তর। ক্লিয়ার হয়েছে না হয়নি? √2 + 1। ওকে, নেক্সট কোশ্চেনে যাই আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখে নাও। কোশ্চেন নাম্বার IX, এগুলো ইজি কোশ্চেন আছে, বেশি বোঝানোর নেই। ওকে, tan 4 থিটা ইজ ইকুয়ালস টু 1। 5 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 3 থিটা এর মান নির্ণয় করো। আচ্ছা, এখান থেকে কি লিখতে পারি বলো, tan 5 থিটা ইজ ইকুয়ালস টু দাঁড়া, 5 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে 4 থিটাও নিশ্চয়ই ধনাত্মক সূক্ষ্মকোণ হবে, থিটাও নিশ্চয়ই ধনাত্মক সূক্ষ্মকোণ হবে, এটাকে লিখতে পারি 1/tan 4 থিটা, বা tan 5 থিটা ইজ ইকুয়াল টু 1/tan মানে কি বলো, 1/tan মানে কি, cot 4 থিটা, তাহলে tan 5 থিটা ইজ ইকুয়াল টু cot 4 থিটা মানে কি, cot 4 থিটা মানে আমি এটা লিখতে পারি না, বলবে স্যার কি লিখছেন এইসব, ওকে, আমরা তো কিছুই বুঝতে পারছি না, এটা হচ্ছে পূরক কোণে। দেখো, এটা পড়েছিলে না, tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কট থিটা পড়েছিল, ওকে, সমান কট থিটা পড়েছিলে, cot 90 ডিগ্রি মাইনাস থিটা পড়েছিলে tan থিটা, sin 90 ডিগ্রি মাইনাস থিটা পড়েছিলে cos থিটা, এটা cos 90 - থিটা সেটাও পড়েছিলে sin থিটা, sec 90 - থিটা সমান পড়েছিলে কোসেক থিটা। ঠিক আছে, তাহলে tan এর সঙ্গে cot, sin এর সঙ্গে cos, sec এর সঙ্গে কোসেক, ব্যাস। এখানে দেখো cot থিটা রয়েছে, মানে tan 90 - থিটা, এখন কি বললাম আমি, tan 90 - থিটা cot থিটা, থিটার যেখানে ফোর থিটা রয়েছে, তাই আমি লিখতে পারি এটাকে, এখান থেকে লিখতে পারি 5 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 4 থিটা। কেন, দুদিকে ট্যান আছে এবং 5 থিটা কিন্তু ধনাত্মক সূক্ষ্মকোণ। ওকে, তাহলে 5 থিটা প্লাস 4 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, বা থিটার সমান হচ্ছে 10 ডিগ্রি, কারণ 9 থিটা = 90, 9 ভাগ হয়ে গেলে 10 ডিগ্রি হয়ে যাবে। কোশ্চেন কি চেয়েছে, কোশ্চেন চেয়েছে tan 3 থিটা এর মান, tan 3 থিটা এর মান, তাহলে আমাকে চেয়েছে
tan 3 থিটা মানে কত হয়ে যাবে? tan 3 × 10 মানে হচ্ছে 30 ডিগ্রি। tan 30 ডিগ্রির মান কত? tan 30 ডিগ্রির মান বলবে স্যার কত মনে রাখবো আর, 1/√3 আনসার হয়ে যাবে। ওকে, তাহলে অ্যান্সার হয়ে গেল কত? 1/√3। tan 60 ডিগ্রি √3, tan 30 ডিগ্রি 1/√3। কমপ্লিট। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। 9, 10, 10, 11। ওকে, দেখে নাও এটা কত ইজি অঙ্ক দেখো। একটি নিরেট অর্ধগোলকের আয়তন বলে দিচ্ছে 144 পাই ঘন সেন্টিমিটার হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে আমরা ধরে নিব যে অর্ধগোলকের অর্ধগোলকের ব্যাসার্ধ আর সেন্টিমিটার, তাহলে অর্ধগোলকের আয়তন কত হবে বলো? 2/3 পাই r কিউব ঘন সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউব লিখে দিলাম, ঘন সেন্টিমিটার। তাহলে আয়তন কেন? গোলকের হচ্ছে 3/4 পাই r কিউব, অর্ধগোলকের মানে 2/3 পাই r কিউব। এবারে শর্তানুসারে, এবারে বলবে স্যার শর্তানুসারে কেন? স্যার শর্তানুসারে আমার তো দেওয়াই আছে, তুমি কি দেখতে পাচ্ছ না? এই তো অর্ধগোলকের আয়তন তো দেওয়া আছে 144 পাই, নাহলে আর এর মান বের করবো কি করে? ঠিক আছে, ভয় করার দরকার নেই, কিছু না কিছু তো তোমাদের দেওয়া থাকবে। ওকে, কিছু না কিছু তো দেওয়া থাকবে। ঠিক আছে, এমন ভাবে দেওয়া থাকবে তোমরা বের করতে পারবে। আর কিউব সমান কত হবে? 144 × 3/2, 2 7 2 2 4, তার মানে হচ্ছে আর কিউব সমান হচ্ছে 3 2 6, 7 3 21। আচ্ছা, 216 মানে 6 এর কিউব মনে রাখবে। আর সমান হচ্ছে 63 হয়ে যাচ্ছে। 6 এর কিউব আর সমান হয়ে যাবে 6। ঠিক আছে, তাহলে আমাদের যে ব্যাসার্ধ 6 বেরোলো, মনে রাখ ব্যাসার্ধ 6 বেরোলো, কিন্তু তাহলে ব্যাস কত হয়ে যাবে বলো? 6 × 2 সেন্টিমিটার মানে 12 সেন্টিমিটার। তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের 12 সেন্টিমিটার। ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার তো? সবার ক্লিয়ার হয়েছে? ওকে, তো নেক্সট কোশ্চেনে যাই তাহলে আমি। V1, V2, V3 যথাক্রমে একটি শঙ্কু, অর্ধগোলক, একটি চোঙের আয়তন যাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতা সমান। আচ্ছা, প্রত্যেকের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান হবে, প্রত্যেকের উচ্চতাও কিন্তু সমান হবে। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস বলে দিই তারপর অঙ্কটা করবো। মানে সবার ব্যাসার্ধ সমান, যদি আমি আর ধরি সবার ব্যাসার্ধ আর হবে, যদি এইচ ধরি সবার ব্যাসার্ধ এইচ হবে। এবারে বলো গোলকের গোলকের ক্ষেত্রে উচ্চতা মানে কি? তার ব্যাসার্ধই তো, মানে গোলকের ক্ষেত্রে যখন আমি তার কি করবো বলতো, উচ্চতা ধরবো, মানে কার সঙ্গে সমান হয়ে যাবে? গোলক, সরি এখানে অর্ধগোলক বলেছে। অর্ধগোলকের যখন উচ্চতা ধরবো, এই দেখো মুছে দিব আমি, এইটা ধরো আমার অর্ধগোলক। ঠিক আছে, হলো। এই অর্ধগোলকের উচ্চতা মানে কি? এর তো ব্যাসার্ধটাই উচ্চতা, তার মানে সব আর এইচ সব একই হয়ে যাবে না? মানে আর এর সঙ্গে এইচ ও সমান হয়ে যাচ্ছে না, নাকি না? এইটুকু বুঝতে পারলে তো? যদি বুঝতে পেরে থাকে এই অঙ্কটা কিছু নেই। আর এর সঙ্গে এইচ সমান হয়ে গেছে না, যেহেতু ব্যাসার্ধ এবং উচ্চতা সবার ব্যাসার্ধ সমান বলেছে, মানে অর্ধগোলকের আর, শঙ্কুর আর, চোঙের আর একই। অর্ধগোলকের এইচ, শঙ্কুর এইচ, চোঙের এইচ একই, মানেই হচ্ছে আর সমান এইচ হয়ে গেল। ঠিক আছে, কারণ অর্ধগোলকের ক্ষেত্রে ট্রিক্সটা রয়েছে যে ওর উচ্চতা যা ব্যাসার্ধতা, তার জন্য যেহেতু সবার উচ্চতা সমান, তার মানে আর হয়ে যাচ্ছে সবার উচ্চতা একই না, তার মানে আর সমান এইচ। এবারে এক একটা আমি করি দেখো। তাহলে শঙ্কু, প্রথম আছে শঙ্কু, শঙ্কুর আয়তন V1 কত? 1/3 পাই r² এইচ। এবারে 1/3 পাই আর কিউব হয়ে যাবে, কেন আর সমান এইচ যদি ধরি, এইচ এর জায়গায় আর বসলে আর কিউব হয়ে যাবে। সেন্টিমিটার কিউব কিছু দেয়নি, ঘন একক। ঠিক আছে, ঘন একক লিখে দিবে। এবার অর্ধগোলকের আয়তন V2 কত হবে? 2/3 পাই r কিউব। এর তো এইচ নেই, এর তো আরই রয়েছে, 3/3 পাই r, 2/3 পাই r কিউব। এরপরে বলেছে দেখো চোঙ, 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 চোঙের ভি 3, V1, V2, V3, এইরকম V3 দিয়ে দিয়েছে। ঠিক আছে, কত হবে এখানে? কত হবে বলে দাও? এটা হবে চোঙ মানে হচ্ছে পাই r²এইচ, পাই r²এইচ মানে হচ্ছে পাই r কিউব, নাকি না? r²এইচ এবং আর সমান তো পাই r কিউব হলো। তাহলে V1, V2, V3 আমি পেয়ে গেলাম। এবারে চেয়েছে দেখো, দেখাও যে V1/1, V2/1। আচ্ছা, তাহলে V1/1, V2/1, V3/1, 2 3 যদি ইকুয়াল হয়ে যায়, তার মানে এটা আমার মানে কি আছে, পুরো স্টেটমেন্টটা ঠিক থাকবে। তাহলে V1/1, V1 কত এখানে? 1/3 পাই r কিউব বাই 1, মানে এটাই হবে। আচ্ছা,
v2/1 কত হবে বলো? এটা একটা হলো। v2/1 কত হবে? v2/1 কত হবে? v2 কত এখানে বলো? 2/3 পাই আর কিউব। 2/3 পাই আর কিউব বাই 2, মানে হচ্ছে সে 1/3, মানে 2 কেটে যায়, 1/3 পাই আর কিউব। আচ্ছা, এবারে v3/3 কত হবে বলো? পাই r³ বাই 3, মানে হচ্ছে সেই 1/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে দেখো v1/1 যা বেরোলো, v2/2 যা বেরোলো, v3/3 তাই বেরোলো। তাহলে অতএব দিয়ে লিখতে পারি v1/1, v2/2, v3/3 প্রুফড। কেন? সবগুলোই দেখো একই বেরিয়েছে, 1/3 পাই আর কিউব, হ্যাঁ কি না? ক্লিয়ার হয়েছে তো? ক্লিয়ার যদি হয়ে থাকে আমি লাস্ট কোশ্চেনে যাব। লাস্ট কোশ্চেন কি বলেছে দেখে নাও ভালো করে। বলছে একটা রাশিবিজ্ঞানের অঙ্ক দিয়েছে এবং অঙ্কটা খুব ভালো দিয়েছে। তোমরা মধ্যমার অঙ্কগুলো তোমরা যদি ভালো করে করতে পারো, একটা মধ্যমার অঙ্ক কিন্তু থাকবে। যদি সংখ্যা দিয়ে দিয়ে দেয়, একটা শ্রেণী দিয়ে দেয়, সেই মধ্যমা তো শিখিয়েছি আগের ভিডিওগুলোতে। এখানে দেখো কিন্তু তোমাদের টেবিল দিয়ে দিয়েছে, তাই না? তাহলে টেবিল কিভাবে করবো সেটা কিন্তু আজকে আমরা ভালো করে শিখে নেব। যখন তোমাদের টেবিল দিয়ে দিবে না, রেঞ্জ দেওয়া নেই কিন্তু, দেখো 1, 3, 5, 7, 9, এটা কিন্তু চল। ঠিক আছে, এটা কিন্তু চল, আর এটা হচ্ছে পরিসংখ্যা। এফ মানে হচ্ছে পরিসংখ্যা। ঠিক আছে, মানে এক, কোনো একটা জিনিস একবার রয়েছে, 3 3 বার রয়েছে, 5 5 বার রয়েছে পরিসংখ্যা, 7 7 বার রয়েছে, 9 9 বার রয়েছে। এখানে তোমাদের কাজ হচ্ছে কি, প্রথমত হচ্ছে বলতো এটাকে। আচ্ছা, 12 12 প্রথমত হচ্ছে তোমাদের এখানে ক্ষুদ্রতম ক্ষুদ্রতম সূচক পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করে ফেলতে হবে। ঠিক আছে, তাহলে ক্ষুদ্রতম সূচক পরিসংখ্যা বিভাজন ছক কি করব বলো, আমরা তৈরি করব। ভালো করে দেখে নাও, আমি তৈরি করছি, দেখো। এখানে রাখবো আমি এক্স, এফ, আর এটা হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা, শুধু পাশে লিখে দিতে হবে এটা ক্ষুদ্রতম সূচক। ক্লিয়ার হয়েছে? এইটুকু যদি করে ফেলো, এরপরে জাস্ট ডেটাগুলো আমরা বসাবো। দেখুন, ডেটাগুলো আমরা বসাবো, তাহলে এটা এক্স। এক্স কি রয়েছে বলো? এক্স হচ্ছে 1, 3, 5, 7, 9। ওকে, এখানেও রয়েছে 1, 3, 5, 7, 9, 1, 3, 5, 7, 9। ক্ষুদ্রতম সূচক, তাহলে প্রথমে তো 1 আসবে, 1-এর সঙ্গে 3 যোগ করলে 4 আসবে, 4-এর সঙ্গে 5 যোগ করলে 9, 9-এর সঙ্গে 7 যোগ করলে 16, 16-এর সঙ্গে 9 যোগ করলে 25। এগুলো নিশ্চয়ই তোমরা পারবে, ক্লাস 9 থেকে ক্ষুদ্রতম সূচক করে আসছো। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো ভালো করে দেখবে এখানে, তাহলে এন এর মান কত বলো তো? এন এর মান হচ্ছে 25। যখন তোমাকে মধ্যমা বের করতে বলবে না, আচ্ছা তোমরা কি দেখতে পাচ্ছ আদৌ? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তোমাদের যখন মধ্যমা বের করতে বলবে না, ঠিক আছে, আমার এন কি আছে বলো? এন আছে 25, মানে যুগ্ম না অযুগ্ম? অযুগ্ম। ক্লিয়ার হয়েছে? এন যদি 25 অযুগ্ম হয়, তাহলে আমাদের যে মধ্যমা হবে না, আমি আগেও বলেছিলাম, আমাদের যে মধ্যমা হবে, আমি আগে বলেছিলাম যে কি বলতো, মধ্যমা যে হবে সেটা কিন্তু n+1/2 তম, এখানে পরিসংখ্যা আসবে 2তম পদ। বলেছিলাম না? কেন? অযুগ্ম হয়ে গেলে n+1/2 তম পদ, মানে অ্যাকচুয়ালি এখানে কত হবে? 25+1/2, মানে 26/2, মানে হচ্ছে 13তম পরিসংখ্যা। এবারে বলবে স্যার এখানে 13তম পরিসংখ্যা কথার অর্থ কি? দেখো, এক একের একের থেকে বেশি এবং 4-এর থেকে কম, ঠিক আছে, মানে হচ্ছে 2 থেকে 4, এর যে এর যে সংখ্যাটা সেটা হচ্ছে, বা চলটা সেটা হচ্ছে তোমার কিন্তু 3। 1 থেকে 4 এটা হচ্ছে 3, 5 থেকে 9, 2 থেকে 4, 5 থেকে 9 এটা হচ্ছে 5, 10 থেকে 16 এটা হচ্ছে 7, 17 থেকে 25 এটা হচ্ছে 9, আর একটা 1। ঠিক আছে, একের থেকে কম বা বেশি এটা বলে দেয়নি তো, তাহলে একটা হচ্ছে 1। পরিসংখ্যা বলেছে 13তম, তার মানে নিশ্চয়ই এর মধ্যে আমার 13টা রয়েছে। দেখো, 10 থেকে 16 এর মধ্যে আমার 13 রয়েছে, তাহলে তার মান কত? চলের মান কত? 7 হবে। তার মানে 13তম পদ, 10তম পদ, 9তম, সরি, 12তম, 13, 14তম, ঠিক আছে, এবং 15 এবং 16, যতদূর রয়েছে 16 অব্দি, এটা কিন্তু 7 অ্যান্সার হবে।
ওকে, তার মানে আমার 13তম পদ কত বেরোলো? 7। অতএব আমি লিখবো এখানে 10 থেকে, তাহলে 9-এর পরে 10, 10 থেকে কত বলো? 16। এটা 17 থেকে শুরু, ভালো করে দেখছো তো? 10 থেকে 16তম টপ পর্যবেক্ষণের মান, মান 7। অতএব নির্ণেয় মধ্যমা, আমাদের বলেছে 10 13তম, তাহলে 10 থেকে 16-র মধ্যে রয়েছে তো। নির্ণেয় মধ্যমা, নির্ণেয় মধ্যমা সমান সমান 7। এটাই হবে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার না হলে বলবে। এটাই হবে আমাদের সঠিক উত্তর। আচ্ছা, 2 নম্বরের প্রশ্ন এরকম একটু লিখে করে আসতে হবে, দিলে তোমরা ফুল মার্কস পেয়ে আসবে। তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগলো। কেমন হয়েছে প্লিজ তোমরা কমেন্ট করে জানাও। দেখো 2 নম্বরের সমস্ত কোশ্চেন করে দিলাম। দেখো কতটা সময় লাগলো অঙ্কগুলো করতে, বুঝতে পারছো তো? একটু তো সময় লাগবে। ওকে, কারণ প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলে দিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করো, লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে। আর তোমাদের আজকে লাস্টে বলছি, লাস্টে একটা কথা বলবো, যদি তোমার আমার ভিডিওগুলো বা আমার পড়ানোর টেকনিক যদি তোমরা বুঝতে পারো, তাহলে তোমরা আমাদের অফিসিয়াল অ্যাপ্লিকেশন রয়েছে ডিএম ম্যাথস, WDBSE। এখানে তোমরা এটা তোমরা ডাউনলোড করে নিতে পারো। কোথা থেকে? গুগল প্লে স্টোর থেকে। ওকে, গুগল প্লে স্টোর থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। খুব ন্যূনতম টাকার বিনিময়ে ওয়েস্ট বেঙ্গলে যাতে সবাই পড়তে পারে, সমস্ত স্টুডেন্টসরা অঙ্কটাকে শিখতে পারে, শুধু অঙ্কের কিন্তু অঙ্কটাকে শিখতে পারে, তার জন্য কিন্তু খুব ন্যূনতম একটা প্রাইস রাখা রয়েছে। সেখানে আমার ব্যাচ চলছে মাধ্যমিক 2025-এর। পুরো তোমাদের মাধ্যমিক অবধি, এক্সাম অবধি কিন্তু একটা ন্যূনতম প্রাইসের বিনিময়ে তোমরা পুরো 5-6 মাস পড়তে পারবে। ঠিক আছে, এদিকে 3 মাস 5 মাস মতো, 4.5-5 মাস মতো পড়তে পারবে। তোমরা জয়েন হয়ে যাও, সেখানে একটা ব্যাচ চলছে, নাম আছে দেখবে, তোমরা এটা ডাউনলোড করে নাও, দেখতে পারবে। এখানে সাফল্য ব্যাচ বলে একটা ব্যাচ চলছে, যেখানে আমাদের এখন PYQ সলিউশন হচ্ছে। আর কি হচ্ছে বলতো? রায়ান মার্টিনের লং কোশ্চেন গুলো আমি শুরু করিনি, রিসেন্ট শুরু করে দেবো। PYQটা এখন চলছে। ঠিক আছে, 10 বছর, বিগত 10 বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করছি কিন্তু আমি এখানে, বুঝতে পারলে তো? তো তোমরা যদি ভালো লাগে অবশ্যই জয়েন হয়ে যাও, খুব কম টাকা। আর যদি কোনো সমস্যা হয় এই নাম্বারে কল করতে পারো। এই নম্বরে কল করে আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো। তোমাদের কিন্তু সমস্ত ডিটেল জানিয়ে দেওয়া হবে। ওকে, তো দেখো আজকে এই পর্যন্ত। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু কেমন লাগলো, খারাপ লাগলো কমেন্ট করে জানাবে কিন্তু। তোমাদের কত মডেল কোশ্চেন পেপার 5 নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো, পরীক্ষা সামনে চলে এসছে। জয় হিন্দ।